নমস্কার, আমি সুরজিৎ স্যার। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরজিৎ স্যারে। তো আজ আমরা প্রফিট অ্যান্ড লসের ফোর্থ ক্লাসটা করব। এর আগে অলরেডি আমি প্রফিট অ্যান্ড লসের 3টে ক্লাস আপলোড করেছি। তো যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই আই বাটন থেকে লিংক পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসগুলো দেখে নিও, তাহলে বুঝতে সিরিয়ালি ক্লাসগুলো সুবিধা হবে। ঠিক আছে? আর এবং ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন আছো, একদম নতুন দেখছো আমার ভিডিওটি, তারা কি করবে, যদি ভালো লাগে চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নিও। করার পর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। এতে কি হবে, নেক্সট যে ভিডিওগুলো আমি সিরিয়ালি আপলোড করব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে? তাহলে শুরু করছি আমরা প্রফিট অ্যান্ড লসের ফোর্থ ক্লাস। দেখো, তো ফোর্থ ক্লাসের আমাদের ফার্স্ট যে ম্যাথটা আছে সেই ম্যাথটা কি বলেছে দেখো। বলছে যে এ ম্যান হ্যাড টু সাইকেলস, হি সোল্ড ইচ অফ দেম ফর ₹600। তাহলে একজন ব্যক্তির কাছে দুটো সাইকেল আছে, সে প্রত্যেকটা বিক্রি করছে কত টাকায়? 600 টাকায়। ঠিক আছে? এবার বলছে অন সেলিং ওয়ান সাইকেল হি গেইনস 25% এন্ড অন দ্য আদার হি লসেস 25%। তাহলে একটা সাইকেল বিক্রি করে 25% প্রফিট হচ্ছে, আর একটা সাইকেল বিক্রি করে 25% লস হচ্ছে। ঠিক আছে? তো বলছে ফাইন্ড হিজ টোটাল প্রফিট অর লস পার্সেন্টেজ। তো এবার দেখো, এই অঙ্কটা দু রকম ভাবে দিতে পারে। তো সবার প্রথমে আমাদের কি বলছে, প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট ইকুয়াল। প্রফিট পার্সেন্ট কত? 25% প্রফিট, লসটা কত? 25%। তো ব্যাপারটা কিভাবে হবে? তো এই ক্ষেত্রে কন্ডিশনটা কি আসছে আমাদের, প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে লস পার্সেন্ট, আর এখানে ভ্যালুটা কত দিয়েছিল? 25, তাই তো? 25%। আচ্ছা, প্রফিট আর লস পার্সেন্ট যদি সমান হয়, আচ্ছা আমরা ধরে দিচ্ছি জাস্ট ফর্মুলা আকারে ব্যাপারটা বোঝার জন্য, আমরা ধরে দিলাম প্রফিট বা লস পার্সেন্টেজটাকে কত বলেছে? x%। এবার x এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, 20 হতে পারে, 10 হতে পারে, 25 হতে পারে, পয়েন্টও হতে পারে। ঠিক আছে? এবার এখানে দুটো কন্ডিশন আছে। যদি বলে দেয় দুটো আর্টিকেলের কস্ট প্রাইস ইকুয়াল, মানে CP1 CP2, মানে দুটো আর্টিকেলের ক্রয় মূল্য সমান। আবার যদি বলে দেয় যে দুটো আর্টিকেলের বিক্রয় মূল্য সমান, মানে SP1 SP2, এরকম দু রকম কন্ডিশন হতে পারে। তাহলে কন্ডিশনটা কি হচ্ছে, প্রফিট পার্সেন্টের সাথে লস পার্সেন্টেজ যদি ইকুয়াল হয়। এবার যদি বলে দুটো আর্টিকেলের ক্রয় মূল্য সমান, সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে হবে নো প্রফিট অর নো লস ওভারঅল। কারণ ধরো দুটো আর্টিকেলের ক্রয় মূল্য যদি 100 করে হয়, তো ধরো একটাই 25% প্রফিট, তাহলে 25% প্রফিট করলে সেলিং প্রাইস কত আসছে? 125। এটা ধরো 25% লস, তাহলে 25% লস করলে সেলিং প্রাইস কত আসছে? 75। তাহলে টোটাল কস্ট প্রাইস কত আসছে দেখো, অ্যাড করলে 200, এখানে টোটাল সেলিং প্রাইস অ্যাড করলে কত আসছে? 200। মানে যখন সিপি ইকুয়াল হচ্ছে, সেক্ষেত্রে সেলিং প্রাইস কস্ট প্রাইস দুটোই কি হয়ে যাচ্ছে? ইকুয়াল হয়ে যাচ্ছে, যদি লস প্রফিট পার্সেন্টেজটা আমাদের ইকুয়াল থাকে। তাহলে যখনই একটু কন্ডিশনটা যদি মনে রাখতে পারি, আমাদের ক্যালকুলেশন করতে হবে না, দেখে উত্তর বলে দিতে পারবো। তো কি মনে রাখবো? প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ যদি সমান হয়, আর যদি কস্ট প্রাইস দুটো আর্টিকেলের সমান হয়, সেক্ষেত্রে ওভারঅল আমাদের কি হবে? নো প্রফিট অর নো লস। এটা পেলাম যদি ক্রয় মূল্য সমান হয়। কিন্তু আমাদের কোশ্চেনটায় ক্রয় মূল্য সমান বলেনি, বলেছিল বিক্রয় মূল্যগুলো সমান, সেলিং প্রাইসটা সমান। তো সেলিং প্রাইসটা কত বলেছিল? 600 করে। এবার সেলিং প্রাইস যখন ইকুয়াল হয়, সেক্ষেত্রে অলওয়েজ আমাদের ওভারঅল লস হয়। ঠিক আছে? তো লস পার্সেন্টেজটা কত? x²/100%। আচ্ছা, এক্সটা কি এখানে? এক্সটা কি বলেছিলাম? প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ সমান ছিল, তার ভ্যালু কত বলেছিলাম? x বলেছিলাম। তো যখন দেখবে প্রফিট আর লস পার্সেন্টেজ সমান আর সেলিং প্রাইসের ভ্যালু দুটো সমান, ওভারঅল কি হবে? অলওয়েজ লস হবে। আচ্ছা, এখানে আমাদের পার্সেন্টেজটা কত বলেছিল? 25%। তো আমরা যদি x এর জায়গায় 25 বসাই, তাহলে ক্যালকুলেট করলে কত আসছে? 6.25%। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো? 6.25% ওভারঅল লস হচ্ছে। ঠিক আছে? যদি কস্ট প্রাইস সমান বলতো নো প্রফিট নো লস,
যেহেতু এখানে সেলিং প্রাইস সমান বলেছে তাহলে ওভারঅল লস কত 6.25%। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা তাহলে শুরু করছি আমরা নেক্সট অঙ্ক। আচ্ছা তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 তে দেখো কি বলেছে, বলছে রিটেইলার বাইজ 40 পেন্স এট দা মার্কড প্রাইস অফ 36 পেন্স। তার মানে 40 খানা পেন কিনলো 36 খানা পেনের এমআরপি তে, ঠিক আছে? 36 খানা পেনের এমআরপি যা হয় সেই দাম দিয়ে সে 4টে পেন এক্সট্রা পেলো, মানে 40 খানা পেন পেলো। এবার বলছে ফ্রম এ হোলসেলার, মানে একজন হোলসেলার থেকে নিল রিটেইলার। বলছে ইফ হি সেলস দিস পেন্স গিভিং এ ডিসকাউন্ট অফ 1%, রিটেলার এবার কি করছে, পেনগুলোকে 1% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে। তাহলে এবার বলছে দেন হোয়াট ইজ হিজ প্রফিট পার্সেন্টেজ, তাহলে ওভারঅল তার প্রফিট পার্সেন্টেজটা কত। এবার লসও হতে পারে, আমরা জানি না, দেখে নি কি হচ্ছে। তো এবার মেন প্রথমে কি বলেছিল আমাদের, বলেছিল কিনছে যে 40 খানা পেন কিনছে, কিন্তু দাম দিচ্ছে কত 36 খানা পেনের যা প্রিন্টেড প্রাইস আছে, এমআরপি মানে কি প্রিন্টেড প্রাইস। তাহলে 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, আমাদের 40 খানা পেন কিনেছে, তার মানে কস্ট প্রাইস কতগুলোর 40 খানা পেনের। আচ্ছা এমআরপি বা এমপি লিখলাম, মার্ক প্রাইস কতগুলো পেনের 36 খানা পেনের। মানে 40 খানা পেন কিনলো আমাদের কটা পেনের মার্কস প্রাইসে 36 খানা পেনের, মানে 36 খানা পেনের যে লিস্টেড প্রাইস রয়েছে সেই প্রাইসে কটা পেলাম 40টা। তাহলে কস্ট প্রাইস অফ 40 পেন ইকুয়াল টু কি হবে, মার্ক প্রাইস অফ 36 পেন, ইকুয়াল করে দিলাম। আর এখান থেকে আমি সিপি বাই এমপি যদি করি ক্রস হচ্ছে, তাহলে 36 বাই 40, তাহলে কত আসছে, এখানে 9 আসছে, এখানে 10 আসছে, ঠিক আছে? আজ আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এই 10টাকে আমি 100 করে দিলাম আর 9টাকে 90 করে দিলাম। কি করলাম, উপর নিচে 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সিপিটা কত আসছে আমাদের, মানে যে রিটেইলার যে কিনেছে কত টাকা দিয়ে কিনেছে 90 টাকা দিয়ে, সিপি ইকুয়াল টু 90। আচ্ছা এমআরপি কত ছিল আমাদের, এমআরপিটা কত ছিল 100। তো আমাদের ধরো রিটেলার যে হোলসেলার থেকে কিনলো, লেখা ছিল প্রিন্ট কত ছিল 100 টাকা করে লেখা ছিল। এবার 100 টাকা করে যে প্রিন্ট লেখা আছে সেই জিনিসটা কিনছে কত টাকায়, 90 টাকায় কিনছে। কিন্তু এই যে 90 টাকায় রিটেলার যে কিনেছে এই ব্যাপারটা কিন্তু কাস্টমার জানে না। কাস্টমার কি দেখছে, যে আর্টিকেলের উপর প্রাইস কত লেখা আছে। তাহলে কাস্টমার দেখছে আর্টিকেলের উপর কত লেখা আছে, 100 টাকা লেখা আছে। তাহলে কাস্টমারকে যখন ডিসকাউন্ট দেবে সেটা কার উপর দেবে, যেই দামটা লেখা আছে তার উপর ডিসকাউন্ট দেবে। তো বলছে কাস্টমারকে 1% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে লেখা আছে আমাদের 100 টাকা, 1% ডিসকাউন্ট দিয়েছে, মানে 1 টাকা ডিসকাউন্ট। তাহলে আর্টিকেলটা সেল করলাম কত টাকায় আমরা, 100 টাকায় যদি 1 টাকা ডিসকাউন্ট দিয়ে সেল করলাম কত টাকায়, 99 টাকায়। তাহলে রিটেলার জিনিসটা কিনেছে হচ্ছে 90 টাকা দিয়ে আর সেল করেছে কত 99 টাকা দিয়ে। তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে কত রিটেলারের 9 টাকা। এবার বলছে রিটেলারের প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করব। দেখো দেখেই বোঝা যাচ্ছে 90 টাকার 10% 9 টাকা হয়, মানে 10% প্রফিট, তাই তো? দেখেই বোঝা যাচ্ছে, একটা পয়েন্ট অ্যাডজাস্ট করলে। তাও লিখে দেখিয়ে দিই, তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100। তাহলে রিটেলারের ওভারঅল প্রফিট হচ্ছে কত আমাদের 10%, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তো এবার আমরা যাচ্ছি তাহলে নেক্সট কোশ্চেন। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 কি আছে, বলছে সেলার ইউজেস 800 গ্রামস ইনস্টেড অফ 1 কেজি অফ রাইস, মানে 1 কেজি চালের পরিবর্তে দিচ্ছে কতটা 800 গ্রাম। বলছে যে ফাইন্ড হিজ অ্যাকচুয়াল প্রফিট অর লস পার্সেন্টেজ when he sells it at cost price, 4% প্রফিট 4% লস। মানে তিনটে প্যাটার্ন আমি এখানে আলোচনা করব, তারপরে এর উপর অ্যাডভান্স কি ধরনের অঙ্ক দিতে পারি করাবো। তো সিম্পল ভ্যালু দিয়ে তিনটে প্যাটার্ন আগে আলোচনা করে নিই। তো আমাদের ব্যাপারটা কি হচ্ছে, প্রথম দেখো আর্টিকেলটাকে চেঞ্জ করছে, মানে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে। এবার কি হচ্ছে, তিনটে প্যাটার্নে অঙ্ক দিয়েছে। এবার বলছে যদি সে ক্রয় মূল্যে বিক্রি করে সেক্ষেত্রে তার প্রফিট বা লস কি হবে, যদি 4% প্রফিটে সেল করে তাহলে কি হবে, যদি 4% লসে সেল করে তাহলে কি হবে। মানে অ্যাকচুয়ালি এখানে তিনটে অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো সবার প্রথমে আমাদের চেঞ্জ হচ্ছে কি আর্টিকেলটা। তো আর্টিকেলটা কিভাবে চেঞ্জ হয়, 1 কেজির পরিবর্তে বলছে 800 গ্রাম দিচ্ছে, মানে আমাদের 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম।
তাহলে আর্টিকেল আমাদের দেওয়া কথা ছিল 1000 গ্রাম, কারণ কাস্টমারের থেকে 1000 গ্রামের দাম নিচ্ছে, কিন্তু দিচ্ছে কতটা, দিচ্ছে 800 গ্রাম, মানে দ্রব্যের পরিমাণটা এখানে আমাদের কমিয়ে দিল। তাহলে দ্রব্যের পরিমাণটা 1000 গ্রামের জায়গায় 800 গ্রাম করে দিল, মানে 200 গ্রাম কমালো। 1 গ্রামের জায়গায় কত করবে, 800 বাই 1000, তাহলে কত, দ্রব্যের পরিমাণটা আমাদের 4/5 করে দিচ্ছে, মানে যতটা দেওয়ার কথা তার 4/5 অংশ দিচ্ছে, মানে কম দিচ্ছে। এবার একটা জিনিস ভাবো, যদি আমরা দ্রব্যটা কমিয়ে দিই কিন্তু দামটা একই রাখি, তাহলে আমাদের প্রফিটটা অবশ্যই বাড়বে। মানে আমি যদি দোকানদার হই, আমি দাম তোমাকে 100 টাকায় নিলাম, কিন্তু আমি 100 গ্রামের দাম 100 টাকা, তোমাকে 100 গ্রাম দিলাম না, দ্রব্যটা কমিয়ে দিলাম, তুমি বুঝতে পারলে না, তো সেক্ষেত্রে আমাদের প্রফিট বাড়লো। তাহলে দ্রব্য যদি আমি কমিয়ে দিই আমার প্রফিট বাড়বে, দ্রব্য যদি আমি বেশি দিয়ে দিই তাহলে আমাদের প্রফিট কমবে, মানে রিলেশনটা উল্টো। তো এখানে দেখো আমি গ্যাপ দেখে কম্পেয়ার করছি না, আমি ওভারঅল সেলিং প্রাইসটা কম্পেয়ার করব, বা টোটাল দ্রব্য কত থেকে কত হলো। গ্যাপ দেখে কম্পেয়ার করলে কিছু ডেটা থাকবে যেখানে ক্যালকুলেটিং হয়ে যাবে অঙ্কটা, ওই জন্য আমি গ্যাপ দিয়ে করছি না, ওভারঅল কতটা হচ্ছে অ্যাজ এ হোল সেটা দিয়ে কম্পেয়ার করব। তো এখানে আমি টোটাল পরিমাণটা দিয়ে কম্পেয়ার করেছি যে 1000 গ্রাম থেকে 800 গ্রাম হলো। তাহলে আমাদের পার্সেন্টেজ প্রফিট লস বের করতে গেলে কি করতে হবে, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে যেতে হবে। তাহলে কারণ এটা ওভারঅল দিয়ে চেক করেছি, টোটালটা দিয়ে গ্যাপ দেখে চেক করে নিই, তাহলে ওখানে আমাদের কি করতে হবে, গ্যাপ দেখে চেক করব না, টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে সেখানে যাব, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস, তাহলে ক্যালকুলেশনটা একই প্যাটার্নের থাকছে। তো এবার দেখো আমাদের সিম্পল কস্ট প্রাইসটাকে আমরা ধরে নিলাম 100 টাকা, 100% বা 100 টাকা যাই হোক। তো আমাদের প্রথম ক্ষেত্রে বলেছিল যদি কস্ট প্রাইসে সেল করে, তো কস্ট প্রাইসে সেল করে সেলিং প্রাইস কত হওয়া উচিত, আমাদের 100 টাকাই হওয়া উচিত। দ্বিতীয় ক্ষেত্রে বলেছিল যদি 4% প্রফিটে সেল করে, তো 4% প্রফিট মানে কত হওয়া উচিত, সেলিং প্রাইসটা 104%। তৃতীয় ক্ষেত্রে বলেছিল আমাদের যদি 4% লসে সেল করে, সেক্ষেত্রে আমাদের সেলিং প্রাইস কত হওয়া উচিত, 96 অ্যাকর্ডিং টু কস্ট প্রাইস। তো এবার দেখো তাহলে এই পার্সেন্টেজগুলো কিন্তু অ্যাকচুয়াল হবে না, কারণ আর্টিকেল 1000 গ্রামের জায়গায় যদি 1000 গ্রামই দিত তাহলে এগুলোই হতো, কিন্তু দ্রব্যের পরিমাণটা চেঞ্জ করে দিয়েছে। তো দ্রব্যের পরিমাণ কমিয়ে দিলে কি বললাম, দ্রব্যের পরিমাণ যদি কমিয়ে দিই প্রফিটটা বাড়বে, তো প্রফিট বাড়লে কি হবে, সেলিং প্রাইসের পার্সেন্টেজটা বাড়বে, ঠিক আছে। তাহলে রিলেশনটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, দ্রব্য কমাবো সেলিং প্রাইসের পার্সেন্টেজ বাড়বে, দ্রব্য বাড়াবো সেলিং প্রাইসের পার্সেন্টেজ কমবে। তাহলে দ্রব্য যদি আমাদের 4/5 অংশ হয়ে যায় কমে, তাহলে সেলিং প্রাইসটা উল্টো হবে, কত হয়ে যাবে, 5/4। তাহলে সিম্পল ব্যাপার, এই যে ফ্র্যাকশনটা পেয়েছিলাম এই ফ্র্যাকশনটাকে অলওয়েজ কি করব, ইনভার্স করে মাল্টিপ্লাই করে দেব, তাহলে অ্যাকচুয়াল সেলিং প্রাইসের পার্সেন্টেজটা পেয়ে যাব। এবারে অ্যাকচুয়াল যে সেলিং প্রাইস সেটা যদি 100 এর থেকে বেশি হয় সেটা প্রফিট হয়ে যাবে, যদি 100 এর থেকে কম হয় তাহলে কি হবে, আমাদের লস হয়ে যাবে। তো আমরা জাস্ট ক্যালকুলেট করে দিচ্ছি, 4/5 ছিল, আমরা 5/4 গুণ করব সবকটার সাথে, মানে এই একই প্যাটার্নে এই তিন ধরনের অঙ্ক করা যাবে, কস্ট প্রাইস বলুক, প্রফিট বলুক, লস বলুক, ঠিক আছে। আর যেখান থেকে ক্যালকুলেট করলে আসছে 125, তাহলে 100 থেকে কত বেশি, 25 বেশি, তাহলে আমাদের 25% কি হলো, প্রফিট হলো। আর এখানে কত আসছে 130, তাহলে এখানে আমাদের প্রফিট কত হচ্ছে, 100 থেকে 30 বেশি, 30% প্রফিট হচ্ছে। এখানে কত আসছে 120, তাহলে 100 থেকে কত বেশি, 20 বেশি, তাহলে এই ক্ষেত্রে আমাদের 20% প্রফিট হলো। তার মানে যখন কস্ট প্রাইসে সেল করলো 25% প্রফিট হলো, কারণ দ্রব্যটা কমিয়েছে। যখন 4% প্রফিটে সেল করলো সেক্ষেত্রে ওভারঅল প্রফিট কত হলো, 30%। যখন 4% লসে সেল করলো কিন্তু দ্রব্য কমালো, সেক্ষেত্রে আমাদের ওভারঅল কি হলো, প্রফিটই হলো কত পার্সেন্ট, 20%, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এটা সিম্পল, আমি সিম্পল ফরম্যাট বা সিম্পল ডেটা দিয়ে ব্যাপারটা বোঝালাম। এবার আমি একটু অন্য লেভেলে এটা যাচ্ছি, ঠিক আছে। তো আসছি আমরা পরের কোশ্চেনে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4 এ কি আছে, বলছে ডিলার সেলস গুডস এট 12% প্রফিট টু হিজ ফ্রেন্ড। তাহলে একজন ডিলার তার ফ্রেন্ডকে কিছু দ্রব্য 12% প্রফিটে সেল করছে, বলছে বাট ইউজেস এ ওয়েট অফ 16 গ্রামস ইনস্টেড অফ 14 গ্রামস। কিন্তু ইউজ করছে কত গ্রাম, 16 গ্রাম ইনস্টেড অফ 14 গ্রাম, মানে 14 গ্রামের পরিবর্তে।
তাহলে 14 গ্রামের পরিবর্তে 16 গ্রাম দিল, মানে দ্রব্যের পরিমাণটা বেশি দিল, যতটা দাম নিচ্ছে তার থেকে বেশি দিয়েছে, ঠিক আছে। এবার বলছে হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল প্রফিট অর লস পার্সেন্টেজ। আচ্ছা আমরা কিভাবে করব, কস্ট প্রাইস তো আমরা 100ই ধরবো, এগুলো তো পরীক্ষার সময় লেখার প্রয়োজনীয়তা নেই, কস্ট প্রাইসটা 100ই ধরছি। এবার বলছে 12% প্রফিট, তাহলে সেলিং প্রাইসটা আমাদের কত হচ্ছে, নরমালি 112 হওয়া উচিত। এবার দ্রব্যের পরিমাণটা আসি, দ্রব্যের পরিমাণ বলছে 14 গ্রামের পরিবর্তে 16 গ্রাম, মানে দেওয়ার কথা ছিল 14 গ্রাম, দিয়েছে কত 16 গ্রাম, তাহলে 1 গ্রামের জায়গায় কত 16/14, ঠিক আছে। তাহলে বেশি দিচ্ছে, তোমরা পরীক্ষার সময় কি করবে, এইগুলো কিন্তু ভেঙে ভেঙে করার দরকার নেই, আমি এখানে বোঝানোর জন্য লিখছি। তা আমি কি বলেছিলাম, যদি এটা কমে যায় তাহলে এটা বাড়বে, আর এটা যদি বেড়ে যায় তাহলে এটা কমবে। তাহলে এখানে যা হবে এখানে তার ঠিক উল্টো হবে। তো এখানে দেখছি ভ্যালু দ্রব্যের পরিমাণটা বাড়ছে, তার মানে সেলিং প্রাইসটা কমবে। তো আমরা কি করব, নরমালি 14/16, মানে উপরে ছোট সংখ্যা রাখবো, নিচে বড় সংখ্যা রেখে গুণ করে দেবো, ঠিক আছে। পরীক্ষার সময় এভাবে করব, 100 লেখার দরকার নেই, সেলিং প্রাইস 112, উপরে 14 নিচে 16 গুণ করে দাও, এক্সাক্ট সেলিং প্রাইসটা চলে আসবে, ঠিক আছে। এখানে আমাদের এই পার্টটা বেড়েছে বলে এই পার্টটা কমবে, কি করলাম ইনটু 7/8, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেট করলে কত আসছে 98, তাহলে সেলিং প্রাইসটা হচ্ছে আমাদের 98, তাহলে কস্ট প্রাইসটা 100, সেলিং প্রাইসটা কত 98, কমে গেল কত 2, তার মানে এক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, ওভারঅল 2% আমাদের লস হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা, এক্সাম হলে আমাদের শুধু এইটুকু কাজ করতে হবে, তাহলে এক্সাক্ট বুঝে যাব যে কত পার্সেন্ট চেঞ্জেস হচ্ছে। এবার আমরা আসছি তাহলে নেক্সট কোশ্চেনে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে dishonest dealer sells his goods at 6 and 1/4% loss on cost price, তাহলে ক্রয় মূল্যের উপর 6.14% লসে কি করলো, সেল করলো। বলছে but uses a weight which is 12.5% less, কিন্তু ওয়েটটা কত 12.5% কম। তো বলছে what is his actual profit or loss percentage, ঠিক আছে। তো এখানে ফ্র্যাকশন দিয়েছে, আগে এগুলো ফ্র্যাকশন ছিল না, সিম্পলি আমরা 100 থেকে প্লাস মাইনাস করেছি, এখানে ফ্র্যাকশন দিয়েছে বলে একটু অন্যভাবে করব, প্রসেসটা একই থাকবে, খালি ফ্র্যাকশনটা ভাঙানোর জন্য একটু অন্য প্যাটার্ন অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো আমাদের বলছে লস হচ্ছে কত, প্রথমে 6.14%, তাহলে 6.14%, এটা যদি আমি ফ্র্যাকশন মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করি কত আসছে, 4 6 24 একে 25/4, পার্সেন্টেজ তুললে 100, তাই তো, তার মানে আসছে 1/16, মানে 16 ভাগের মধ্যে 1 ভাগ লস। তো এগুলো তোমরা মুখস্থ রাখতে পারো, আমি বলেছিলাম পার্সেন্টেজের ক্ষেত্রে কিছু ফ্র্যাকশন মুখস্থ রাখলে সুবিধা হয়। তো আমাদের লস হচ্ছে কত 1/16 অংশ, মানে 16 টাকায় 1 টাকা লস, তাহলে 16 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইসটা কত 1 টাকা কমে যাবে, কত হয়ে যাবে 15 টাকা, তাহলে সেলিং প্রাইসটা আমাদের কত আসবে 15/16 অংশ। মানে দেখো এই ব্যাপারটা যদি মুখস্থ থাকে আমাদের একবারে এটাই লিখতে পারবো আমরা। আচ্ছা নেক্সট বলেছে but uses a weight which is 12.5% less, মানে ওয়েটটাকে 12.5% কমিয়ে দিলাম। এটাও আমরা যদি ফ্র্যাকশনটা মুখস্থ রাখি 12.5% মানে কত 25/200 হবে, পার্সেন্টেজ তুললে 1/8, 12.5% মানে কত 8 ভাগের 1 ভাগ, তাই তো। এটাও মুখস্থ রাখা যেতে পারে। তো আমাদের বলছে যদি ওয়েটের পরিমাণটা 12.5% কমিয়ে দিই, 12.5% মানে কত 1/8, তার মানে ওয়েটের পরিমাণটা 8 ভাগের মধ্যে 1 ভাগ কি হবে কমে যাবে। তো 8 ভাগের 1 ভাগ যদি কমে যায় কত থাকে 7 ভাগ থাকে, তাহলে ওয়েটটা কত থাকছে আমাদের 7/8, তাহলে ওয়েটটা আমাদের এই রেসপেক্টে কমছে, আর সেলিং প্রাইসটা কত আসছে লস করেছে বলেও সেলিং প্রাইসটাও কমছে। তো পরীক্ষার সময় আমরা কি করব, নরমালি কি করব, আমরা জানি 6.14 মানে 1/16 কমেছে, 16 ভাগের 1 ভাগ কমেছে, তাহলে সেলিং প্রাইসটা হওয়া উচিত ছিল 15/16। এবার দ্রব্যের পরিমাণটা 7/8 কমে গেল, মানে 8 ভাগের 7 ভাগ কমলো, সরি 8 ভাগের 1 ভাগ কমে কত হলো 7/8। তো দ্রব্যের পরিমাণ যেভাবে চেঞ্জ হবে সেলিং প্রাইসটা কি হবে তার ইনভার্স চেঞ্জ হবে। এটা যদি 7/8 হয় তাহলে এটা কত হয়ে যাবে ইনটু 8/7। তো এখানে আমরা ডাইরেক্ট 8/7 গুণ করে দেব যদি এগুলো মুখস্থ রাখতে পারি ফ্র্যাকশন গুলো। আর এবার দেখো এখানে কোনো পার্সেন্টেজ আমাদের লেখা নেই, সেলিং প্রাইসের তো পার্সেন্টেজ আসবে, তো আমি দুটো পার্সেন্টেজ কিন্তু ভেঙে দিয়েছি। তো এখানে কি করব, ওই জন্য একটা ইনটু 100 করতে হবে যাতে সেলিং প্রাইসটা পার্সেন্টেজে আসে, ফ্র্যাকশনে না আসে।
এবার নরমালি এখানে আমরা ক্যালকুলেট করে দিচ্ছি 2 তাহলে আমাদের সেলিং প্রাইসটা কত আসছে 107.1/7%। তাহলে 100 থেকে কত বেশি আসলো 7.1/7%। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রফিট হচ্ছে 7 and 1/7% প্রফিট, ঠিক আছে। তাহলে ওভারঅল প্রফিট হচ্ছে কত 7.1/7। বোঝা গেল ব্যাপারটা। নরমাল ভ্যালু দিলে 100 থেকে মাইনাস করে দিচ্ছি, যেখানে যেহেতু 100 ধরেই করছি পার্সেন্টেজ তুলছি না, তাই এইরকম পার্সেন্টেজ আর পরে বসাতে হয়নি, একবারে ডাইরেক্ট পার্সেন্টেজ সেলিং প্রাইসটা চলে এসেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা এই পার্সেন্টেজটা তুলে দিয়েছি, তার জন্য সেলিং প্রাইসে আনার জন্য একটা 100 গুণ করতে হচ্ছে, ঠিক আছে। যদি এইভাবে না করে নরমাল 100 থেকে বাদ দিয়ে করো তাও হবে, অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের ক্যালকুলেশন বেশি হয়ে যেতে পারে, ঠিক আছে। এবার তাহলে আসছি আমরা তাহলে নেক্সট কোশ্চেনে। নেক্সট আমরা আসছি কোশ্চেন নাম্বার 6 এ। তো বলছি যে a reduction of 20% in the price of sugar enables a person to purchase 8 kg more sugar for rupees 80। তাহলে বলছে রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ সুগার, মানে চিনির দামটা 20% কমে গেছে। বলছে enables a person to purchase 8 kg more sugar for rupees 80। মানে একজন ব্যক্তি 80 টাকা নিয়ে বাজারে গেছে, এবার দেখছে চিনির দামটা কমে গেছে, তাহলে আগে যে পরিমাণ চিনি পেত 80 টাকায় এখন তার থেকে 8 কেজি চিনি বেশি পাবে, এই ব্যাপারটাই বলেছে। তো বলছে হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ সুগার পার কেজি। তাহলে 1 কেজি সুগারের অরিজিনাল প্রাইসটা কত। তো প্রথমে দেখো আমরা ব্যাপারটা কনসেপচুয়ালি করব, তারপরে এখানে আমরা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব। তো প্রথমে কনসেপচুয়ালি ব্যাপারটা দেখে নিই। তো নরমালি দেখো প্রাইসটা আমাদের চেঞ্জ হয়েছে, প্রাইসটা কমেছে, প্রাইসটা কি হয়েছে 20% কমেছে। আমার প্রাইসের একটা রেশিও করে নিয়ে ক্যালকুলেট করতে সুবিধা হবে তাহলে। তো প্রথমে আমি প্রাইসটাকে ধরলাম 100%, 20% কমে গেলে প্রাইসটা কত হয়ে গেল 80। তাহলে অনুপাত বা রেশিও কত আসছে আমাদের 5:4। এবার আগে যে অঙ্কগুলো করলাম সেখানে বলেছিলাম যে প্রাইসটা যদি আর্টিকেলটা যদি কমে যায় তাহলে প্রাইসটা বাড়ছে, মানে সেলিং প্রাইসটা, আর্টিকেলটা বেড়ে গেলে প্রাইসটা কমছে, মানে আর্টিকেলের সাথে প্রাইসটা রিলেশন কি ইনভার্স রিলেশন, বিপরীত সম্পর্ক। তো এই ক্ষেত্রে প্রাইসের রেশিও হচ্ছে 5:4, তাহলে আর্টিকেলের রেশিও কত আসছে আমাদের, এখানে আর্টিকেল বলতে সুগারের পরিমাণটা বোঝাচ্ছে, আর্টিকেলের রেশিওটা ইনভার্স মানে 4:5 হয়ে গেল, উল্টে গেল। তো দেখা যাচ্ছে প্রাইসটা যখন কমছে আর্টিকেলের পরিমাণটা বাড়ছে, কত বাড়ছে আমাদের রেশিও অনুযায়ী 1 অংশ বাড়ছে, ওখানে বেড়েছে কত বলছে 8 কেজি বেড়েছে, তাহলে 1 অংশের ভ্যালু হচ্ছে 8 কেজি, তাহলে 4 অংশের ভ্যালু কত 4 32 কেজি, 5 অংশের ভ্যালু কত 5 40 কেজি, ঠিক আছে। তার মানে বাজারে সে নিয়ে গেছিল 80 টাকা, 80 টাকায় আগে কত কেজি পেত 32 কেজি, 80 টাকায় এখন কত কেজি পায় 40 কেজি। এবার আমাদের যদি বলে আগের দামটা চেয়েছে যেহেতু, তাহলে আগের দামটা কত হবে 32 কেজি পেত 80 টাকায়, তাহলে 1 কেজির দাম কত, তাহলে ডিভাইডেড বাই 32 করে দিলাম, কত আসছে, তাহলে আগের দামটা কত 2.5 টাকা পার কেজি। আর যদি বলে রিডিউস প্রাইসটা কত, মানে কমে যাওয়ার পরে প্রাইসটা কত হয়েছে, তাহলে 40 কেজি পায় এখন বেশি পায়, তাহলে এই ক্ষেত্রে প্রাইসটা কত 80 টাকায় 40 কেজি পায়, তাহলে 1 কেজির দাম কত আসছে 2 টাকা, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো আমাদের অরিজিনাল দামটা কত, অ্যাকচুয়াল দামটা ছিল 2.5 টাকা। তো এটা আমরা কনসেপচুয়ালি করলাম, এবার এটাকে একটা শর্টকাট ফর্মুলা দিয়ে করব, ঠিক আছে। তো শর্টকাট ফর্মুলাটা কি একটু দেখে নিই। আচ্ছা শর্টকাট ফর্মুলা কি, অরিজিনাল প্রাইস বের করা শর্টকাট ফর্মুলা, অরিজিনাল প্রাইস ইকুয়ালস টু ইকুয়াল টু কত হচ্ছে পি ইনটু অ্যামাউন্ট, অ্যামাউন্ট ইন রুপিস বা পয়সা মানে টাকার পরিমাণটা। আচ্ছা পি ফর পার্সেন্টেজ মানে যত পার্সেন্ট দাম কমেছে বা বেড়েছে যেটা বলছে। আচ্ছা নিচে কি করব 100 প্লাস মাইনাস পি, মানে যদি বলেছে পার্সেন্ট প্রাইসটা বেড়েছে তাহলে 100 প্লাস পি করব, আর যদি প্রাইস কমে তাহলে 100 মাইনাস পি, আর ইনটু কি করব কোয়ান্টিটি চেঞ্জ,
কোয়ান্টিটি চেঞ্জ মানে কত কেজি পরিবর্তন, কত গ্রাম বা কত কেজি। তাহলে পি ফর কতটা পার্সেন্টেজ বাড়লো বা কমলো, বাড়লে 100 প্লাস পি, কমলে 100 মাইনাস পি। আর অ্যামাউন্ট মানে কত টাকা নিয়ে বাজারে গেছে, আর কোয়ান্টিটি মানে কতটা পরিমাণ পরিবর্তন হলো দাম বৃদ্ধি পাওয়ার জন্য বা কমার জন্য। তো আমাদের এখানে যদি অরিজিনাল প্রাইসটা বের করি এই ফর্মুলা অনুযায়ী কি আসছে, আমাদের বলেছিল 20% ডিক্রিজ হচ্ছে দামটা, তাহলে পি এর জায়গায় 20, আর যেখানে 100 মাইনাস 20 করলে কত হয়ে যাবে 80। কত টাকা নিয়ে বাজারে গেছে 80 টাকা। কত কেজি চেঞ্জ হয়েছে 8 কেজির পরিবর্তন, তাহলে নিচে কত 8, ঠিক আছে। এবার জাস্ট ক্যালকুলেট করে নেব, তাহলে কত আসছে ক্যালকুলেট করলে 2.5। তাহলে অরিজিনাল দামটা কত 2.5 টাকা পার কেজি। যদি ফর্মুলা মনে রাখতে পারো এক লাইনে হয়ে যাবে, আর না মনে রাখতে পারলে কনসেপচুয়ালি ব্যাপারটা করা যেতে পারে, ঠিক আছে। এবার তাহলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, এখানে বলছে এ হাইক অফ 15% ইন দ্য প্রাইস অফ হুইট process a person to purchase 2 kg less wheat for rupees 46। তাহলে দামটা বেড়েছে 15% হাইক মানে কি বৃদ্ধি পাওয়া। এবার বলছে তাহলে দামটা বেড়ে যাওয়ার জন্য একজন পার্সন কিভাবে বাধ্য হয়ে 2 কেজি কম গম কিনলো, কত টাকায় 46 টাকায়। মানে বাজারে 46 টাকা নিয়ে গেছি, যে দেখলাম দাম 15% বেড়ে গেছে, আগের তুলনায় 2 কেজি কম কিনতে পারলাম, কারণ আমাদের কাছে অ্যামাউন্টটা ফিক্সড আছে। তো বলছে ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস অফ হুইট পার কেজি। তাহলে অরিজিনাল প্রাইসটা কত, আগের অফ প্যাটার্নটাই। তো অরিজিনাল প্রাইস ফর্মুলায় ফেলে দিচ্ছি, ইজিলি বেরিয়ে যাবে। আচ্ছা পার্সেন্টেজটা কত আছে 15, তাহলে উপরে দেখলাম পি এর জায়গায় 15, দামটা কমেছে না বেড়েছে, বলছে পার্সেন্টেজ 15% দাম বেড়েছে। তাহলে 100 প্লাস 15 করলে কত 115। কত টাকা নিয়ে বাজারে গেছিলাম 46, তাহলে ইনটু 46। কতটা চেঞ্জ হয়েছে 2 কেজি, তাহলে ডিভাইড বাই কত 2 কেজি। এবার ক্যালকুলেট করে নিচ্ছি, 5 দিয়ে গেলে 3, 23, 23 গুণ 2 46 কেটে গেল। আচ্ছা কত আসছে তাহলে ₹3 পার কেজি। তাহলে অরিজিনাল প্রাইসটা কি হচ্ছে 3 টাকা পার কেজি, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা। তো আজকে আপাতত এইটুকুই। তো নেক্সট ক্লাস আবার আমি কিছুদিনের মধ্যে 5th ক্লাসটা আপলোড করব, সেখানে কিছু অ্যাডভান্স অঙ্ক আমি করাবো। আজকে মোটামুটি একটা মিডিয়াকর কিছু অঙ্ক ছিল, অ্যাডভান্স খুব একটা অ্যাডভান্সও না, আবার খুব একটা পাতি অঙ্কও না, মোটামুটি মিক্সচার ছিল। তো নেক্সট আমি তাহলে অ্যাডভান্স ক্লাস নিয়ে আর কিছুদিনের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।